নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আর গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি বিস্তারিত খবর। অভিন্ন দেওয়ানি বিধি বিল মঙ্গলবার পেশ করা হলো উত্তরাখণ্ড বিধানসভায়। কেন্দ্রশাসক দল বিজেপি দেশে অভিন্ন দেওয়ানি বিল লাগুর পক্ষে সরব হলেও এই প্রথম ভারতের কোনো অঙ্গরাজ্যে তা আইনি স্বীকৃতি পেতে চলেছে। হিন্দুত্ববাদীদের এজেন্ডায় বিজেপির জন্মলগ্ন থেকে বিশেষ গুরুত্ব পেয়েছিল অভিন্ন দেওয়ানি বা ইউসিসি। ভারতের মতো সংবিধান স্বীকৃত ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে মুসলিম পার্সোনাল লকে উপেক্ষা করে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আনা নিয়ে বিতর্ক শুরু হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধনের আবহেই ফের অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসির পক্ষে সওয়াল করেন। এই পটভূমিতে মঙ্গলবার উত্তরাখণ্ড সরকার দেশের প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি রূপায়ণের প্রক্রিয়া শুরু করে দিল। রাজ্যে মুখ্যমন্ত্রী পদে বসেই পুষ্কর সিং ধামি 5 সদস্যের কমিটিকে দিয়ে অভিন্ন দেওয়ানি বিধির বা ইউসিসির খসড়া তৈরি করান। গত সপ্তাহে সেই খসড়া রিপোর্ট রাজ্য মন্ত্রিসভা পর্যালোচনার পর এদিন তা বিধানসভায় আলোচনার জন্য পেশ করা হয়। সূত্রের খবর, জাতি ধর্ম নির্বিশেষে বহুবিবাহ, বিবাহ বহির্ভূত সহবাস নিষিদ্ধকরণ থেকে শুরু করে পুত্র ও কন্যা সন্তানের পারিবারিক সম্পত্তিতে সমানাধিকার ইত্যাদি সংস্থান রয়েছে ওই প্রস্তাবিত ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধিতে। আলোচনা লক্ষ্যে এদিন বিধানসভায় বিল পেশ মাত্রই ট্রেজারি বেঞ্চ থেকে জয় শ্রীরাম ও বন্দে মাতরম ধ্বনি দিতে থাকেন সদস্যরা। তবে এদিন আলোচনার সুযোগ মেলেনি। বিল পেশের পরেই সভা মুলতবি হয়ে যায়। কলকাতা টিভি। নির্বাচনের আগে ইউসিসি তাস বিজেপির সাধারণের বেডরুমের তথ্য আসতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি আইনের আওতায়। লিভ ইন সম্পর্ক সরকারিভাবে রেজিস্ট্রি না করালে শাস্তি জেল। নিষিদ্ধ হতে চলেছে বহু বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দত্তক, উত্তরাধিকারী নিয়েও এক আইন লাগু হতে চলেছে একই সঙ্গে। দেবভূম অর্থাৎ উত্তরাখণ্ড নির্বাচনী মরশুমে এখানে অভিন্ন দেওয়ানি বিধি চালু এখন সময়ের অপেক্ষা। বিধানসভায় ইতিমধ্যে বিল পেশ হয়েছে, বাকি আছে বিল নিয়ে আলোচনা আর পাশ হওয়ার বিষয়। এক নজরে দেখে নেওয়া যাক কি কি রয়েছে বিলের খসড়ায়। লিভ ইন সম্পর্কে শুরু কবে থেকে তারিখ মনে রেখে 1 মাসের মধ্যে জানাতে হবে থানায়। তা জানাতে ব্যর্থ হলেই 3 মাসের জন্য জেলও খাটতে হবে সম্পর্কে আবদ্ধ দুজনকে। এখানেই শেষ নয়, আপনি কাকে ভালোবাসছেন, কোথায় ভালোবাসছেন, কখন প্রেম শুরু করেছিলেন, কখন ভালোবাসা শেষ করছেন, তার খুঁটিনাটি তথ্য পুলিশকে দিতে হবে। সম্পর্ক চালিয়ে যেতে পুলিশ বা জেলা আধিকারিকদের অনুমতি নিতে হবে। ইতিমধ্যে এই আইন নিয়ে একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন বিশেষজ্ঞরা। উঠছে বেশ কিছু প্রশ্ন। যদি কেউ একসঙ্গে থাকেন কিন্তু সম্পর্কে নেই, ঘন ঘন ব্রেকআপ বা প্যাচআপের ক্ষেত্রে কি হবে? সমকামী যুগলে সম্পর্কের ক্ষেত্রেও এই আইন কতটা যুক্তিসঙ্গত? পরিস্থিতির চাপে যারা লিভ ইন সম্পর্কে থাকতে বাধ্য তাদের ক্ষেত্রেই বা কিভাবে বলবৎ হবে এই আইন? কাজের কাজ নেই তো কোনো, ওই জন্য যত অকাজের কাজ, কার ব্যক্তিগত জীবনে কার সাথে থাকছে, কত বছর থাকছে, কি করছে না করছে, এইসব নিয়ে ওরা সব থেকে বেশি ওয়ারি। এগুলো করে করে মানে এক একটা জায়গার ফ্যাব্রিক নষ্ট করে দিচ্ছে। যে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ কিভাবে দেখছেন? ওরা তো ওতপ্রোতভাবে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করাই তো ওদের কাজ, এটা ছাড়া কাজ কি আছে? বিশেষজ্ঞদের মত, এই আইনে ভাঙতে বসা সম্পর্ক আরও অস্থির, আরও বিপর্যয়ের মধ্যে পড়বে। এই আইনে সামাজিক ছুতমার্ক ও পশ্চাদমুখী মতাদর্শই আরও হাওয়া পাবে বলে মনে করছেন তারা। লিভ ইন সম্পর্ক ছাড়াও বহু বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দত্তক, উত্তরাধিকার সহ ব্যক্তিগত বিষয়গুলি অভিন্ন দেওয়ানি বিধির আওতায় পড়বে। কলকাতা টিভি। আর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের হাইকোর্টের ভর্ৎসনার মুখে ইডি। প্রশ্নের মুখে ইডির তদন্তের গতি। আর যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে বলে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। 3রা মে 2023 সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সরানো হয় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত 2টি মামলা। মঙ্গলবার সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতির ভর্ৎসনার মুখে ইডি। তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ঢিলেমিতে ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা। আদালতে ইডির আইনজীবী ধীরেজ দ্বিবেদী জানান, এই দুর্নীতির তদন্তে ইডি আরও কিছু সম্পত্তি চিহ্নিত করেছে। খুব শীঘ্রই সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে। যা শুনে বিচারপতি অমৃতা সিনহা ক্ষোভের সুরে বলেন, যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, ইডি আর কিছুই পাবে না।
এ প্রসঙ্গে ইডির আইনজীবী সওয়াল, প্রতি পদে মামলা হচ্ছে, বিভিন্নভাবে তদন্ত ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। ইডির উত্তরে বিচারপতি প্রশ্ন, আপনারা কি ভেবেছিলেন সবকিছু খুব মসৃণ হবে? এরপরই আদালতে চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেন যে 94 জনের চাকরি অবৈধ বলে বাতিল করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে নিয়োগ শুরু হোক, যদিও তা খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা। তাঁর কথায় আদালত ঠিক করেছে যে এবার বেআইনি চাকরি বাতিল করার প্রক্রিয়া শুরু করবে। সত্যজিতের সোনার কেল্লাও এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। আদালতে হলফনামা জমার পর সিবিআইয়ের আইনজীবী বলেন, সোনার কেল্লায় যাওয়ার সময় বাধা পেয়েছিলেন ফেলুদা, তারপরেও সত্য অনুসন্ধান করেন। এক্ষেত্রেও দুর্নীতি খুঁজে বের করার ক্ষেত্রে আশাবাদী সিবিআই। 12ই মার্চ পরবর্তী শুনানি। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। পুরুলিয়ায় মানবাজারে হাড় হিম করা ঘটনা, ছাত্রের হাতে খুন ছাত্র। পড়ুয়া মৃত্যুতে ছুটি পেতেই ক্লাস 1-এর পড়ুয়াকে থেতলে খুন করে ক্লাস 8-এর এই ছাত্র। প্রাথমিক অনুমান পুলিশের। স্কুলের প্রধান শিক্ষক যুধিষ্ঠির মাহাতো বলেন, বিষয়টি বিচারাধীন। ক্লাস 1-এর পড়ুয়াকে থেতলে খুন, গ্রেফতার 8ম শ্রেণীর এক ছাত্র। স্কুলে ছুটির লোভে খুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। স্কুলে ছুটির প্রয়োজন, বড়দের কাছে শুনেছিল কোনো পড়ুয়ার মৃত্যু হলে স্কুলে ছুটি পাওয়া যায়, আর সেই কারণেই প্রথম শ্রেণীর ছাত্রকে থেতলে খুনের অভিযোগ উঠল 8ম শ্রেণীর এক ছাত্রের বিরুদ্ধে। পুরুলিয়ার মানবাজারে শিউরে ওঠার মতো ঘটনা। অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথমে অভিযুক্তকে পুরুলিয়ার শিবুলিয়া আনন্দমঠ জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে পেশ করা হয়, পরে সেখান থেকে হুগলির কল্যাণ ভারতী হোমে পাঠানো হয়। পুরুলিয়ার মানবাজার থানার জবলা এলাকার ঘাসতরিয়া সারদা শিশু মন্দির আবাসিক স্কুলে ঘটনাটি ঘটে 30শে জানুয়ারি। গত মঙ্গলবার সন্ধ্যায় স্কুলের মাঠে খেলার পর থেকেই সুদীপ মাহাতো নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যের সময় পাশের একটি পুকুরের ধার থেকে তাকে উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এইখানে আঘাত আছে, নাকে রক্ত বেরোচ্ছে, তারপর কানে রক্ত বেরোচ্ছে, মুখে রক্ত বেরোচ্ছে, এখানে একটা আঘাত আছে। তদন্ত এখন দেখো মেডিকেল হচ্ছে। কোন চাইছেন? আমরা তদন্ত পোস্টমর্টম হোক, তদন্ত চাইছি, এরা যেন সঠিকটা যেন তদন্ত হয় এবং নিরপেক্ষ তদন্ত হয়, যেন শাস্তি পায়। হোস্টেলের বন্দি দশা থেকে মুক্তি পেতে এই খুনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে ওই কিশোর। প্রাথমিক তদন্তে এমনই অনুমান পুলিশের। অ্যাপারেন্টলি আমাদের কাছে ওই ছেলেটি যেটা কনফেস করেছে যে ওদের একটা ছুটি ফুটির পাওয়ার ব্যাপার ছিল, ও ভেবেছিল যে কেউ মারা গেলে ছুটি পাওয়া যাবে। এটা অ্যাপারেন্টলি আমাদের কাছে ও স্বীকার করেছে, আমরা ব্যাপারটা ভেরিফাই করছি। ঘটনার ভয়াবহতায় শিউরে উঠেছে শিক্ষা মহল থেকে অভিভাবক অভিভাবিকারা, আতঙ্কিত স্কুলের অন্য পড়ুয়ারাও। পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় ছোট্ট একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো যে খবরের দিকে। জিএমআইটিতে ছাত্র মৃত্যুর ঘটনায় থমথমে কলেজ চত্বর। সহপাঠী সহ শিক্ষকদের সঙ্গে তার আচার আচরণও খুব ভালো ছিল বলে জানান কলেজের শিক্ষকরা। আর এই মৃত্যুতে সহপাঠীরাও এই মৃত্যু মেনে নিতে পারছে না বলেই জানিয়েছে। নরেন্দ্রপুরের ছাত্র মৃত্যুর ঘটনা মেনে নিতে পারেনি তার সহপাঠীরা। নরেন্দ্রপুরে মৃত ইঞ্জিনিয়ারিং ছাত্র অপ্রতিম খুব ভালো ছাত্র ছিল বলে জানান সহপাঠী থেকে শিক্ষকরা। সহপাঠী সহ শিক্ষকদের সঙ্গে তার আচার আচরণও খুব ভালো ছিল। জিএমআইটি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যালের 3য় বর্ষের ছাত্র ছিল অপ্রতিম। ভালোই ছিল। বন্ধুদের সাথে, তোমাদের সাথে কি বন্ধুত্ব ছিল? হ্যাঁ, আমাদের সাথে কথাবার্তা বলতো ভালো। আমরা তো শুনেই প্রথমে অবাক হয়ে গেছিলাম, যে আমরা মানতে পারিনি প্রথমে ঘটনাটা কি, মানে শুনেই অবাক হয়ে গেছিলাম যে অপ্রতিম এরকম হতে পারে বা কিছু। তারপরে যখন চারিদিকে খবরটা শুনলাম তখন শোকাহত অবস্থায়। কলেজের ছাত্র মৃত্যুতে শোকাহত কলেজ কর্তৃপক্ষ। কলেজের শিক্ষকরাও জানান মেধাবী ছাত্র ছিল অপ্রতিম। আমাদের কলেজের অপ্রতিম দাস, অত্যন্ত দুঃখের খবর এটা আমাদের জন্য যে আমাদের অন্যতম একটি প্রিয় স্টুডেন্ট, তার এইরকম মর্মান্তিক পরিণতি। অপ্রতিম দাস গত বছর ডিপ্লোমা করে আমাদের সেকেন্ড ইয়ারে সরাসরি ভর্তি হয়েছিল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। খুব ভালো ছাত্র ছিল, মেধাবী ছাত্র ছিল, কলেজে আসা পড়াশোনার ব্যাপারে অত্যন্ত সিরিয়াস ছিল। তো এইরকম একজন ছাত্রের এইরকম একটা ঘটনা অত্যন্ত দুঃখদায়ক। অপ্রতিম স্টুডেন্ট ভালো ছিল, আমি ওদের রেগুলার ক্লাস নিই, তো রেগুলার ক্লাস করতো, ক্লাসে আসতো এবং খুব মনোযোগী স্টুডেন্ট ছিল। কোনো অস্বাভাবিক আচরণের মধ্যে ছিল না, একদমই ছিল না।
এমনি রেগুলার বেসিসে ক্লাসে আসতো? হ্যাঁ, ক্লাসে রেগুলার বেসিসে আসতো। বাকি সবার সাথে মেলামেশা? সবার সঙ্গে মেলামেশা একদম মানে একদম নর্মাল স্টুডেন্ট যেরকম হয় সেরকমই ছিল। প্রসঙ্গত, পারিবারিক বিবাদের জেরেই খুন অপ্রতিম দাস, এমনই অভিযোগ করে পরিবারের সদস্যদের। বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন ইঞ্জিনিয়ারিং ছাত্র। রবিবার বিকেলে বাড়ির পাশে জলাশয় থেকে উদ্ধার হয় দেহ। অপ্রতিমের বাবা সুমন দাস ও মা বর্ণালী দাসের মধ্যে দীর্ঘদিন ধরেই সাংসারিক অশান্তি, আর সে অশান্তির কারণে খুন হয়েছিল অপ্রতিম। সুমন দাসের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে দাবি পরিবারের। অন্যদিকে অভিযোগ উড়িয়ে অপ্রতিমের বাবা অভিযোগ করেছেন ছেলেকে খুন করেছেন তার মা। বারুইপুর থেকে প্রিয় মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জল্পনা শেষ, বাংলায় 42টি আসনেই প্রার্থী দেবে কংগ্রেস। আগামী লোকসভা নির্বাচন পরিচালনার লক্ষ্যে বাংলার দলের সাংগঠনিক কমিটি ঘোষণা করে দিল এআইসিসি। ফলে রাজ্যের পরিসরে ইন্ডিয়া জোটের দুই শরিক তৃণমূল ও কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার রাস্তা সম্ভবত বন্ধই হয়ে গেল। বাংলায় কংগ্রেস তৃণমূলের জোট সম্ভাবনার অবসান ঘটতে চলেছে। কংগ্রেসের দর কষাকষিতে বিরক্ত মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যের 42টি আসনে তাঁরা প্রার্থী দেবেন বলে ঘোষণা করে দিয়েছেন। যদিও এআইসিসির পক্ষ থেকে মল্লিকার্জুন খার্গে থেকে জয়রাম রমেশ এমনকি রাহুল গান্ধীও তৃণমূলের সঙ্গে আসন রফার পক্ষে সওয়াল করেন। অবশ্য হাইকমান্ড তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক রক্ষার কথা বললেও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বাংলার শাসক দলকেই তাঁর আক্রমণের নিশানা করছিলেন। কংগ্রেসের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের এই দ্বিমুখী ভূমিকায় বিভ্রান্তি তৈরি হচ্ছিল। তারই প্রেক্ষিতে মমতা বাংলায় লোকসভা নির্বাচনে একলা চলার সিদ্ধান্ত জানিয়ে দেন। এদিকে সোমবার এআইসিসির 28 জন সদস্যের প্রদেশ নির্বাচনী কমিটির তালিকা প্রকাশ হয়। এই কমিটি 42টি আসনের প্রার্থী বাছাই করবে। প্রচারের মুখও নির্ধারণ করবে এই নির্বাচনী কমিটি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের নেতৃত্বাধীন কমিটিতে রয়েছেন আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, আবু হাসিম খান চৌধুরী, দেবপ্রসাদ রায়, দীপা দাসমুন্সী, নেপাল মাহাতো, মোহিত সেনগুপ্ত, সৌম্য আইচ রায় প্রমুখ 24 জন। এছাড়া ছাত্র, যুব, মহিলা ও সেবা দলের 4 শীর্ষ নেতৃত্ব মোট 28 জন ওই নির্বাচনী কমিটিতে ঠাঁই পেয়েছেন। এই কমিটিকেই রাজ্যের 42টি আসনে প্রার্থী ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও কলকাতায় কংগ্রেসের একমাত্র জনপ্রতিনিধি কাউন্সিলর সন্তোষ পাঠকের নাম নেই তালিকায়, নাম নেই অমিতাভ চক্রবর্তীরও, নাম নেই দুই মুসলিম মুখ আব্দুল সত্তার ও আলী ইমরান ব্রাঞ্চের। একদিকে তালিকা ঘিরে দলের অন্তরে বিতর্ক, অন্যদিকে প্রদেশ নির্বাচনী ঘোষণার মধ্যে বাংলায় ইন্ডিয়ার অস্তিত্ব সংকটের আবর্তে পড়তে চলেছে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।